তাহলে ডিএনএ এখন আমরা সেন্ট্রাল ডগমা, এটা হচ্ছে গিয়ে সবচাইতে ভয়ঙ্কর একটা টপিক আমাদের, মানে আমরা ভয় পাই আর কি, মূলত আসলে খুবই মজার একটা টপিক। বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ডগমাটা কি জিনিস, নামটা শুনতে যেরকম ভারী লাগতেছে, জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তুমি চিন্তা করে দেখো সেন্ট্রাল ডগমার মূলত মেইন মেকানিজম বা আইডিয়াটা কি আমি প্রথমে বলি। ধরো তোমার হাতটা কেটে গেল, তোমার চামড়া কেটে গেল, ঠিক আছে? তাহলে তোমার এখানে প্রথমে কি হতে হবে, যে অংশটা কেটে গেছে ওই অংশটা সেল ডিভিশনের মাধ্যমে কভার্ড হয়ে যেতে হবে না, আগে আগে এর আশেপাশের সেলগুলো সেল ডিভাইডেড হয়ে এই অংশ যেটা কেটে গেছে ওই অংশটাকে পূর্ণ করতে হবে আবার। তাহলে তুমি চিন্তা করে দেখো সেল যেটা ডিভাইডেড হচ্ছে, সেল ডিভিশন মানেই কি, যে ডিএনএটা আছে ওটা ডাবল হতে হবে, ঠিক না? ডিএনএ ধরো একটা সেল, এখানের মধ্যে ডিএনএটা ডাবল হতে হবে, ডাবল হয়ে তারপর হচ্ছে কি আলাদা হয়ে যেতে হবে, এটাকে বলা হচ্ছে সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশন প্রশ্নটা যখনই আসবে তখনই আমরা বুঝতেছি কি জিনিস, সেল ডিভিশন মানে হচ্ছে ডিএনএ ডাবল হতে হবে, ডিএনএ একটা কপি হতে হবে। এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, এখন চিন্তা করে দেখো প্রত্যেকটা আমাদের, আমি কি বললাম, আমাদের ডিএনএ হচ্ছে গিয়ে সবগুলো কোড ধরে রাখতেছে। তাহলে এই কোডগুলো তোমার মেসেজ আকারে বের হয়ে আসতে হবে। তোমার ডিএনএর মধ্যে চিন্তা করে দেখো সবগুলো কোড আছে। এখন তোমার এই কোডগুলো ইউজ করে তোমার হিসাব করতে হবে যে আমার এখানে কি তৈরি হচ্ছে। যেমন তোমার এই চামড়ার কোডে আছে হচ্ছে চামড়ার প্রোটিনটা তৈরি হবে, এখানে কিন্তু ইনসুলিন প্রোটিন তৈরি হবে না বা অন্য কিছু তৈরি হবে না, এখানে চামড়ার যে প্রোটিনটা ওটাই তৈরি হবে। তাহলে এই কোডটা তো ডিএনএর একটা জায়গায় আছে, আমরা পড়ছিলাম না ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, আগের টপিকগুলো দেখে আসো। তো এই ইউক্রোমাটিন থেকে তোমার চামড়ার যে প্রোটিনটা, ওই কোডটা, এই ডিএনএটা হচ্ছে অনেকটা ব্ল্যাকবোর্ডের মতো, এরকম ধরো লেখাটা লেখা আছে, ওখান থেকে কেউ একজন কমান্ডটাকে লিখে নেবে। এই যে কমান্ডটা লিখে নিচ্ছে ডিএনএতে কি আছে, মূলত ওই কমান্ডটা লিখে নিচ্ছে ডিএনএ থেকে একটা স্ক্রিপ্ট আছে, ওটাকে ট্রান্সফার করতেছে, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই প্রসেসটাকে, যে মেসেজটা কি, আমাদের কোডটা কি, আমাদের কি দরকার, এই মেসেজটা স্ক্রিপ্টটা নিয়ে আসাকে বলা হয়, ট্রান্সফার করাকে বলা হয় ট্রান্সক্রিপশন। সেকেন্ড প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন তুমি চিন্তা করো চামড়ার প্রোটিন কীরকম হবে বা এখানে কোন ধরনের প্রোটিন দরকার, তুমি ওই মেসেজটা স্ক্রিপ্টটা নিয়ে আসছো, নেক্সটটা কি, তোমার ওই প্রোটিনটা তৈরি করতে হবে। মানে মেসেজটাকে, মানে তোমাকে ধরো কোনো একটা কিছু তৈরি করার একটা প্রণালী দিয়ে দিছে, এখন তোমার রান্না করা লাগবে, এই যে ট্রান্সলেট করতেছো মেসেজটাকে অন্যদিকে, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এই তিনটা প্রসেসকে একসাথে যদি চিন্তা করো ট্রান্সলেশন, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার হাতের চামড়া কাটছিল, আলটিমেটলি এই তিনটা প্রসেসের পরে তুমি চামড়াটা পেয়ে যাচ্ছ, বা আলটিমেটলি সবগুলো প্রসেস, তোমার প্রোটিন, যতগুলো প্রোটিন তৈরি হচ্ছে, ইনসুলিনের প্রোটিন হোক, তোমার চুলের প্রোটিন হোক, চোখের প্রোটিন হোক, যত ধরনের প্রোটিন আছে সবগুলো তৈরি হচ্ছে এই একটা সিঙ্গেল, এই তিনটা প্রসেসের উপর ভিত্তি করে। আর এই তিনটার প্রসেস যেহেতুকে বলা হচ্ছে একসাথে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা মূলত এটাই জিনিস। আমরা সেন্ট্রাল ডগমা আরও ডিটেলসে ঢুকবো, সেন্ট্রাল ডগমা কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে আরও ডিটেলসে ঢুকবো। সেন্ট্রাল ডগমার ফার্স্ট যে স্টেপটা, ডিএনএ রেপ্লিকেট হতে হবে। সেল ডিভিশন হতে হলে ডিএনএ রেপ্লিকেট হতে হবে, সেল ডিভিশন হতে হলে ডিএনএ রেপ্লিকেট হতে হবে, এটা হচ্ছে কি মূল কথা, ঠিক আছে? আমরা যখন সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়বো তখনও দেখবো এই ডিএনএ রেপ্লিকেট হতে হবে। এটা কিন্তু আমরা আরও একবার পড়ছি। আমরা যখন ডিএনএ চারপাশে ঘিরে থাকে কীরকম করে, হিস্টোন প্রোটিন দিয়ে ঘিরে থাকে, এজন্য আমরা হিস্টোন প্রোটিনের মধ্যে কি কি থাকে, আর্জিনিন থাকে, হিস্টিডিন থাকে। এজন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি হচ্ছে এই দুইটা অত্যাবশ্যকীয়, আমাদের জন্য 8টা অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 10টা, এই দুইটা এক্সট্রা লাগে। কারণ কি, ওদের ডিএনএ রেপ্লিকেশন বেশি, ওদের সেল ডিভিশন বেশি, এজন্য হচ্ছে ওদের ডিএনএটাকে ঘিরে ধরার জন্য এই আর্জিনিন আর হিস্টিডিনের পরিমাণটা বেশি লাগে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া দাঁড় করাতে পারতেছি যে সেল ডিভিশন মানেই হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন, এতটুকু আইডিয়া দাঁড় করাতে পারছি। এরপর ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এগুলো তো আমরা পরে জানবো। আজকে আমাদের টপিক হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন মূলত কি করতেছে, কিভাবে হচ্ছে, ডিএনএ কি জিনিস আমরা অলরেডি বিশদভাবে কথা বলে ফেলছি। ডিএনএ এই পেন্টোজ সুগার, একটা হচ্ছে গিয়ে 3 প্রাইম প্রান্ত থেকে 5 প্রাইম প্রান্ত, আর একটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো তো এখানের মধ্যে এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা, ওটা আমরা বলতেছি হচ্ছে এন্টি প্যারালালি বসাইছে, মানে নর্মালি যেভাবে বসানোর কথা তার উল্টাটা বসাইছে, এটাকে বলা হচ্ছে এন্টি প্যারালাল। এখন ডিএনএর এই স্ট্রাকচারটা, নিউক্লিওটাইড, এই ছোট ছোট নিউক্লিওটাইডের ব্যাপারটা যদি বুঝি, এবার আমরা বুঝি হচ্ছে কি কিভাবে রেপ্লিকেশন করতে হচ্ছে। তুমি চিন্তা করে দেখো এত বড় ডিএনএ, তোমার প্রত্যেকটা পুরাটাই ফটোকপি করা লাগবে,
তো বই যেরকম বড় হইলে প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করে ফটোকপি করা লাগে, এখানেও ছোট ছোট একটা অংশ ফটোকপি হবে। তো যে অংশটা ফটোকপি হচ্ছে ওই অংশটা হচ্ছে গিয়ে ওই অংশটা তোমার বেস পেয়ারটা খুলে যাবে। এভাবে তো ফটোকপি করা যাবে না, তোমার দুইটাকে আলাদা করা লাগবে, এভাবে আলাদা করা লাগবে। এখানে একটা বেসিক কনসেপ্ট চিন্তা করো। তোমার এখানে কি করা লাগতেছে, এই ডিএনএর এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সিঁড়ির মতো পেঁচানো, ঠিক আছে। এই হেলিক্যাল স্ট্রাকচারটাকে তোমাকে ভাঙতে হচ্ছে, দুইটা হেলিক্সকে আলাদা করা, দুইটা সুতাকে আলাদা করা লাগতেছে, যেন তুমি আলাদা আলাদা করে দুইটাই ফটোকপি করতে পারো, ঠিক আছে। এই যে তুমি আলাদা আলাদা করে দুইটাই ফটোকপি করার নিয়তে এই জিনিসটা ভাঙলা, হেলিক্সটাকে ভাঙলা। এটার জন্য আমাদের প্রত্যেকটা কাজের জন্য কি লাগে, প্রত্যেকটা কাজের জন্য এনজাইম লাগে। এই এনজাইমটা কোথা থেকে আসতেছে, এই যে এনজাইমটা নাম কি, এই এনজাইমটা এখানেই থাকে। এই এনজাইমটার নাম হচ্ছে, যেহেতু হেলিক্স নিয়ে কাজ করতেছে, হেলিক্সটাকে ভাঙতেছে, এই এনজাইমটার নাম দেওয়া হয়েছে কি, হেলিকেজ। জাস্ট হেলিক্সের পরে কি করে দিছে, এইজ যোগ করে দিছে। এনজাইমের নামকরণের ওয়ে খালি এটাই, সবকিছু শেষে এইজ যোগ করে দেওয়া হয়। তাহলে আমরা ফার্স্ট স্টেপটা কি, আমাদের হেলিকেজ এনজাইম ইউজ করে এটাকে ফাঁকা করতে হবে। নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ফটোকপি করতে হবে। এখন ফটোকপি করার জন্য আমরা মূলত কি করতেছি, ফটোকপি করলে এই যে একটা স্ট্র্যান্ড আমাদের কাছে আছে, এটার সাথে সাথে আমরা আরেকটা স্ট্র্যান্ড তৈরি করতেছি। দেখো তো আমাদের আগের মাদার ডিএনএ যদি এটা ধরি, মাদার ডিএনএটাকে আমরা দুই ভাগ করলাম। এবার মাদার ডিএনএটাকে ইউজ করে, মাদার ডিএনএতে যদি এ থাকে, যদি চিন্তা করে দেখো মাদার ডিএনএতে যদি এখানে এ থাকে, আমরা হচ্ছে এখানে একটা টি আনবো, যদি এখানে জি থাকে এখানে সি আনবো, ঠিক আছে। আলটিমেটলি সি আনো বলতে আমরা কি বোঝাচ্ছি, সি আনি যখন বলতেছি আমরা আসলে সি নিউক্লিওটাইডটাকে বলতেছি, মানে সাইটোসিন যে নিউক্লিওটাইডে আছে ওই নিউক্লিওটাইডটা আনবো। মানে তুমি চিন্তা করো, তুমি প্রতিনিয়ত কিন্তু খাবার দাবার খাচ্ছ, তোমার গ্লুকোজটা 6 কার্বন একটা কম্পাউন্ড, 6 কার্বনে আমরা কার্বোহাইড্রেট পড়ছি, 6 কার্বনের যে কার্বোহাইড্রেটটা থাকে ওটাকে গ্লুকোজ বলা হয়। ওখান থেকে একটা কার্বন বাদ দিয়ে তুমি একটা রাইবোজ সুগার নিলা, তোমার বডি এই কাজটা প্রতিনিয়ত করতেছে, প্রতিনিয়ত একটা কার্বন বাদ দিয়ে রাইবোজ সুগার তৈরি করতেছে। গ্লুকোজ খাচ্ছ, গ্লুকোজ থেকে রাইবোজ সুগার তৈরি করতেছে। তাহলে চিন্তা করে দেখো, রাইবোজ সুগার তোমার এখানে বডিতে আছেই, তারপর তোমার বডিতে ফসফরিক অ্যাসিডও আছে, সাথে কি নাইট্রোজেন বেস। তুমি যে প্রোটিন খাও, নানান ধরনের জিনিস খাও, ওখানে নাইট্রোজেনটা নিয়ে নাইট্রোজেন বেস তৈরি করা হয়। এখন নাইট্রোজেন বেস কখনো সাইটোসিন তৈরি করা হচ্ছে, কখনো ইউরাসিল তৈরি করা হচ্ছে, কখনো অ্যাডেনিন তৈরি করা হচ্ছে। এখন কোনটা তৈরি করা হচ্ছে ওটার উপর এ বা সি বা টি বা জি এইভাবে আমরা নামকরণ করতেছি। তার মানে তোমার বডিতে এই নিউক্লিওটাইডটা মজুদ আছে। ডিএনএর যে মনোমারটা ছিল, ছোট ছোট ডিএনএকে একটা পুঁতির মালা ধরি, এই ছোট ছোট যে মনোমার এগুলো কিন্তু তোমার বডিতে আছে, ঠিক আছে। এখন তোমার যখন একটা মাদার স্ট্র্যান্ডের এ পাচ্ছ, এডেনিন পাচ্ছ, এ যখন বলতেছি আমরা হচ্ছে কি এই পুরা নিউক্লিওটাইডটার কথা বলতেছি, আমরা এটা দিয়ে নামকরণ করতেছি আর কি। তাহলে মাদার নিউক্লিওটাইডে যখন এ থাকতেছে, তুমি করতেছো কি, টিটা নিয়ে আসতেছো, মাদার নিউক্লিওটাইডের ওখানে টিটা নিয়ে আসতেছো, ঠিক আছে। টি নিয়ে আসলে তারপরে যখন জি থাকতেছে সি নিয়ে আসতেছো, যখন সি আসতেছে আলটিমেটলি ফসফেটটা আগের পরের জনের সাথে মিশে যাচ্ছে না, এখানে যে 3 নম্বরে ছিল ওটা 5 নম্বরের সাথে এভাবে করে মিশে যাচ্ছে, আলটিমেটলি দুইটাই জোড়া লেগে যাচ্ছে না, এভাবে আস্তে আস্তে জোড়া লাগতেছে। তুমি নিউক্লিওটাইড আনতেছো মূলত একটা একটা করে, কিসের ভিত্তিতে আনতেছো, মায়ের যে নিউক্লিয়াসটা বা মাদার নিউক্লিয়াস যেটার থেকে আসতেছে, সরি মাদার ডিএনএ যেটা যেখান থেকে আসতেছে, সেখান থেকে তুমি ধরে নিচ্ছ যে কি আছে, এ আছে, তাহলে আমরা টি আনবো। এরকম হচ্ছে কি ফিক্সড আসতে শুরু করে, টি আসতে শুরু করে বা সি আসতে শুরু করে, এভাবে আস্তে আস্তে জোড়া লেগে ডিএনএ, চিন্তা করে দেখো এখানে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে না, ঠিক তেমনি এখানে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে না। এভাবে তোমার আস্তে আস্তে দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, এভাবে হচ্ছে নতুন ডিএনএটা তৈরি হয়। চিন্তা করে দেখো, এভাবে যখন আমরা নতুন ডিএনএটা তৈরি করছি, এখানে আমরা মাদার ডিএনএ যেটা ছিল, এইখানে মাদার ডিএনএটাকে একটা অংশ রাখছি, আবার নতুন একটা তৈরি করছি। তাহলে আমরা এটাকে, এই প্রসেসটাকে বলা হয় সেমি কনজারভেটিভ প্রসেস। মানে হচ্ছে কি একটা পার্ট মায়ের রাখছো, একটা পার্ট নতুন আনছো। যদি এমন হইতো পুরাটাই মায়ের আছে, জাস্ট এটা নিয়ে পুরাটাই ফটোকপি হয়েছে, তাহলে এটাকে বলা হয় ফুল কনজারভেটিভ প্রসেস, ঠিক আছে। যেমন ধরো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা এরকম থাকে, এখান থেকে এটাই কপি হতে থাকে, 2টা হয়, 3টা হয়, 4টা হয়, এভাবে। এটা হচ্ছে ফুল কনজারভেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আচ্ছা, আর ধরো
চিন্তা করে দেখো, কিছু অংশ মায়ের থেকে আসলো এরকম, কিছু অংশ আসলো, আবার কিছু অংশ আসলো না, কিছু অংশ পুরাটাই ফটোকপি হইলো। মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে হইলে এটাকে কনজারভেটিভ বলে না, সেমি কনজারভেটিভ বলে না, ওটাকে ডিফিউশনাল বলে। মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে হচ্ছে। মূলত আমরা আইডিয়াটা বুঝতে পারছি যে এই নিউক্লিওটাইডগুলো কোথা থেকে আসতেছে, আমরা যে খাচ্ছি আমাদের বডির মধ্যে এগুলো মজুত করে রাখা হয়েছে। যখনই তোমার রেপ্লিকেশনের দরকার পড়বে, মাদার ডিএনএটাকে রিড করে নতুন নিউক্লিওটাইড একটা একটা করে আসতে শুরু করবে, আর ফসফেটগুলো পরেরটার সঙ্গে জোড়া লাগাতে শুরু করবে, আলটিমেটলি একটা স্ট্র্যান্ড হয়ে যাবে। আমরা এই বেসিক আইডিয়াটা বুঝছি। বেসিক আইডিয়া এবার হচ্ছে আমরা আরেকটু ডিটেলস যাব। প্রথমত আমরা কি পড়ছিলাম, হেলিকেজ এনজাইম পড়ছিলাম। হেলিকেজ এনজাইম যখন পড়ছি, তুমি চিন্তা করে দেখো, আমরা জাস্ট এইটাকে, এই যে এটা যে কয়েলড কন্ডিশনে আছে, কয়েলড কন্ডিশনটা খুলছি হেলিকেজ এনজাইমের মাধ্যমে। এখন চিন্তা করে দেখো, তুমি যে নতুন নিউক্লিওটাইড আনবা, আমি বলতেছি হ্যাঁ আসবে আসবে আসবে, কিন্তু প্রশ্ন হলো নিউক্লিওটাইড তো বুঝে না, ও তো আসতে পারে না, ওর তো কোনো ক্ষমতা নেই। এখন কাউকে আনতে হবে, আর আমাদের বডিতে কাজগুলা সবগুলা কে করে, কাজগুলা সবগুলা করে হচ্ছে গিয়ে তোমার এনজাইম। তাহলে এখানে একটা এনজাইম এসে বসতে হবে, যে তোমার ধরে ধরে নিউক্লিওটাইডগুলো এনে বসাবে, এর বদলে টি কে আনবে, জির বদলে সি কে আনবে। তাহলে এই যে ধরে ধরে আনতেছে, এটার জন্য একটা এনজাইম লাগবে না? এনজাইমটাকে এসে বসতে হবে এখানে। এখন তুমি চিন্তা করো, এনজাইমরা হচ্ছে গিয়ে সবসময় ডিএনএকে এক সাইড থেকে পড়ে। এই জিনিসটা কীরকম আমি একটু বোঝাই তোমাকে। যদি আমি একটা বই দিই, বইটা তুমি সবসময় বাম থেকে পড়তে শুরু করো, তুমি কখনো ডান থেকে পড়তে শুরু করো না, ঠিক আছে? আরবির কথা বাদ, তোমার বাংলার ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে তুমি সবসময় বাম থেকে পড়তে শুরু করো। তার মানে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করি। কিন্তু তুমি ডিএনএর ক্ষেত্রে দেখো, একটা স্ট্র্যান্ড যাচ্ছে 5 থেকে 3, আরেকটা স্ট্র্যান্ড যাচ্ছে 3 থেকে 5, ঠিক আছে? তার মানে একটা পৃষ্ঠা, তুমি একটা পৃষ্ঠা পাচ্ছ বাম থেকে ডান, পরের পৃষ্ঠাতে পাচ্ছ ডান থেকে বাম। কিন্তু তুমি কিন্তু এই কাজ করো না, তুমি সব সময় করো কি, বাম থেকে ডান পড়ে আসো। তুমি কিন্তু কখনো আবার ডান থেকে বাম করো না। তাহলে এনজাইমও সেম। এনজাইম যখন ডিএনএটাকে পড়তেছে যে হ্যাঁ এ আছে, পরেরটা টি আছে, পরেরটা জি আছে, তাহলে ও যখন পড়তেছে, ও সবসময় 5 থেকে 3 পড়ে। এই জিনিসটা খেয়াল রাখবা, এই এনজাইমটা সবসময় 5 থেকে 3 পড়ে। এখন তুমি চিন্তা করো, প্রাইমারিলি এখনো কোনো কাজ শুরু হয় নাই, এখন হচ্ছে কাজটা শুরু হবে। এই যে প্রাইমারিলি যে কাজটা করতেছে, এই এনজাইমটাকে বলা হয় প্রাইমেজ। প্রাইমেজ, আচ্ছা, প্রাইমারিলি যে কাজটা শুরু করবে ও হচ্ছে প্রাইমেজ, এখানে এসে বসবে। এখানে হচ্ছে গিয়ে নেক্সট পয়েন্টটা তোমাদের বইয়ে, যেটা প্রাইমেজ সবসময় 5 প্রাইম প্রান্তে বসে, 5 প্রাইম প্রান্তে বসে। এবং 5 প্রাইম প্রান্তে যখন বসতেছে, তুমি চিন্তা করে দেখো, নতুন যে নিউক্লিওটাইডটা আসতেছে, ওটা তাহলে কোথায় বসবে? 3 প্রাইম প্রান্তে। নতুন নিউক্লিওটাইডটা যদি এক প্রান্তে বসে, 5 প্রাইম প্রান্তে ধরো বসে গেল, তাহলে নতুন নিউক্লিওটাইডটা এসে 3 প্রাইম প্রান্তে বসবে, এসে হচ্ছে কি নিচেরটাতে বসাবে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে বড় হতে থাকে। সবসময় ডিএনএ 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত বড় হতে থাকে। তুমি যদি লেখার ক্ষেত্রে এটা চিন্তা করো, লেখা দিয়ে চিন্তা করো, বাম দিক থেকে একটা লাইন ডান দিকে লম্বা হতে থাকে। তুমি কখনো দেখবা না পিছনে গিয়ে কেউ লিখতেছে, সামনেটা হচ্ছে 5 থেকে 3 প্রাইম। এটা মনে রাখার জন্য আমরা আরেকটা বেসিক চিন্তা করতে পারি। আমাদের ডিএনএটা কীরকম ছিল চিন্তা করে দেখো তো। ডিএনএটা ছিল এরকম একটা জিনিস, ঠিক আছে? এখানের সাথে তোমার এই 5 প্রাইম প্রান্ত থেকে এরকম ছিল, ঠিক আছে? এখানের সাথে এই 1 নম্বরে নাইট্রোজেন বেস লাগতেছিল, ঠিক আছে? তারপর চিন্তা করে দেখো, নাইট্রোজেন বেস লাগলো, তারপর আরেকটা নিউক্লিওটাইড আনলা, আরেকটা নিউক্লিওটাইড আনলে নর্মাল বেসিক স্ট্রাকচারটা কি ছিল? এখানের মধ্যে ফসফেট লাগতেছিল। এখন তুমি চিন্তা করে দেখো তো, আমরা প্রথমটা ফাঁকা রাখছিলাম না, সবসময় প্রথমটা ফাঁকা রাখতেছিলাম না? 5 প্রাইম প্রান্ত সবসময় ফাঁকা থাকবে, ঠিক আছে? আর ফসফেট এসে হচ্ছে কি এটাকে জোড়া লাগাচ্ছিল। তাহলে চিন্তা করে দেখো তো, একটা আইডিয়ালটা চিন্তা করলে আমরা কি পাচ্ছি? আইডিয়াল ডিএনএ যে স্ট্রাকচারটা ছিল, ওটা হচ্ছে কি 5 প্রাইম থেকে শুরু হয়, 3 থেকে গিয়ে 3 প্রাইম গিয়ে শেষ হয়, ঠিক না? আর এটাকে যখন আমরা উল্টায় দিচ্ছিলাম, ওটা হচ্ছে গিয়ে উল্টায় দেওয়ার কারণে 5 প্রাইমটা নিচে চলে গেছে, 3 প্রাইমটা উপরে চলে গেছে। কিন্তু ডিএনএ শুরুটা হচ্ছে কিন্তু 5 প্রাইম দিয়ে। ডিএনএ যে স্ট্রাকচারটা, আমরা যখন রাইবোজ সুগার আঁকি, আমরা কি কখনো এইভাবে আঁকি? আমরা কিন্তু অ্যালডিহাইডের ওটা এভাবে নিচে দিই না। তাহলে এটা হচ্ছে উল্টানো হয়েছে, এটা কিন্তু প্রাইমারি স্ট্রাকচার না। তাই তুমি কখনো বলতে পারবে না ডিএনএ রিডিংটা 3 প্রাইম থেকে শুরু হয়, ডিএনএ সবসময় 5 প্রাইম থেকেই শুরু হবে। এটাই হচ্ছে কি ডিএনএর প্রাইমারি স্ট্রাকচার, ঠিক আছে? বোঝা গেছে কেন 5 প্রাইম থেকে ডিএনএ পড়া শুরু করতেছি? এটা খুব ইম্পর্টেন্ট। একটু পরে যখন আমরা ল্যাগিং স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ড বুঝবো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চিন্তা করে দেখো,
প্রাইমারটা এসে সবসময় 5 প্রাইম প্রান্তে বসাচ্ছে, এখানে একটা প্যাচ লাগছে। তুমি দেখো, আমি চিন্তা করে দেখি, আমি একটা ছবি আঁকি এখানে, এইটা মুছে দিলাম, এটা এখন আর লাগবে না। তোমার 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্ত, এগুলো আমরা কিছু বুঝি না। চিন্তা করে দেখো, একটা রশি আরেকটা রশি, একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে, এবং আমরা জানি প্রাইমারটা এসে সবসময় 5 প্রাইম প্রান্তে বসবে, আর 3 প্রাইম প্রান্তের দিকে হচ্ছে কি বড় হতে থাকবে, 3 প্রাইম প্রান্তের দিকে বড় হতে থাকবে। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম না? তাহলে এটার ক্ষেত্রে প্রাইমারটা, যেটা প্রাইমারি কাজটা করবে, ওই প্রাইমারটা 5 প্রাইম প্রান্তে বসলে এখানে বসতেছে না? এখানে বসতেছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, প্রাইমার এসে কি করলো, এখানে বসার পরে সে এর বদলে টি কে আনতেছে, টির বদলে জি কে আনতেছে, এভাবে হচ্ছে কি আলটিমেটলি কাজটা করতেছে। এবার তুমি চিন্তা করে দেখো তো, এই যে 3 প্রাইম প্রান্তে বড় হতে থাকতেছে, এখানের মধ্যে আমরা কিন্তু ডিএনএর কয়েলটা খুলতেছিলাম, ডিএনএর কয়েলটা খুলতেছিলাম, একটা অংশের কয়েল খুলছি, ডিএনএর একটা ছোট অংশ খুলছি, এরপরে আরেকটা অংশ খুলবো। এখন ডিএনএ যে খুলতেছে, এটা কিন্তু একদিকে খুলতেছে, 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্তের দিকে, ঠিক আছে? মানে হচ্ছে কি দুইটা স্ট্র্যান্ড আছে তোমার কাছে, দুইটা স্ট্র্যান্ডই খুলতেছে। এখন দুইটা স্ট্র্যান্ডই যখন খুলতেছে, এই এখনের ক্ষেত্রে চিন্তা করো, এর পরের স্ট্র্যান্ডটা খুলবে, এখানে এই স্ট্র্যান্ডটা খুলবে, কিন্তু এই স্ট্র্যান্ডটা যখন খুলতেছে, ডিএনএর প্রাইমারটা আছে এখানে 5 প্রাইম প্রান্তে, তাহলে তুমি চিন্তা করে দেখো তো, এটা সোজা চলতে থাকবে না? 5 প্রাইম থেকে 3 প্রাইমে বড় হতে থাকবে, বড় হতে থাকবে, মানে হচ্ছে এই একটা প্রাইমার দিয়ে সে পুরো কাজটা করতে পারবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি নিচেরটার ক্ষেত্রে দেখো, এখানে প্রাইমারটা শুরু হয়েছে, প্রাইমার সবসময় কোন দিক দিয়ে পড়ে? ওদিক দিয়ে পড়ে, ঠিক আছে? তাহলে প্রাইমার যখন ওদিক দিয়ে পড়তেছে, তার পিছনে যখন আবার খুলছে, সে কি পিছনেরটা পড়তে পারবে? কারণ আমরা কি বলছি, প্রাইমার কখনো যখন 5 প্রাইম থেকে ওদিকে নিয়ে যাচ্ছ, তখন ওটা হয়ে যাচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, প্রাইমার কখনো 3 প্রাইম থেকে পড়ে না। তাহলে তোমার যখন একটা কুণ্ডলীর ক্ষেত্রে প্রাইমার পড়াটা ইজি হয়ে গেছে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। 5 প্রাইম 3 প্রাইম কি জিনিস আমরা জানি, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। আর অন্য স্ট্র্যান্ডের ক্ষেত্রে দেখো তো, প্রাইমারের জন্য এটা পিছনে হয়ে গেছে না, অন্য প্রাইমারটার জন্য এখানে পিছনে হয়ে গেছে না? এজন্য তুমি তোমার বইয়ে দেখবা, একটা ক্ষেত্রে এই প্রাইমারটা, এক স্ট্র্যান্ডের ক্ষেত্রে একটা প্রাইমারে কাজ হয়ে যাচ্ছে, অন্য স্ট্র্যান্ডের ক্ষেত্রে তোমার অসংখ্য প্রাইমার লাগতেছে। পরের কুণ্ডলীটা যখন খুলবে, পরের কুণ্ডলীটার জন্য আরেকটা প্রাইমার লাগবে, এর পরের কুণ্ডলীটার জন্য আরেকটা প্রাইমার লাগবে। এই প্রাইমারটা বা প্রাইমেজ এনজাইমটা আলটিমেটলি পরেরটার জন্য, একটা স্ট্র্যান্ডের জন্য একটা হলে চলতেছে, আর একটা স্ট্র্যান্ডের জন্য অনেকগুলা লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই পয়েন্টটা যদি বুঝতে পারো, এবার তুমি চিন্তা করে দেখো তো, তাহলে এই যে তোমার প্রথম স্ট্র্যান্ডটা খুব দ্রুত চলে যেতে পারবে না? তার মানে আমাদের যে ডিএনএ তোমার এই যে রেপ্লিকেট হচ্ছে, তোমার এই উপরের যে স্ট্র্যান্ডটা, সে হচ্ছে লিড দিবে, সে হচ্ছে সবার আগে শেষ করে ফেলবে, কারণ তার তো বারবার করে প্রাইমার চেঞ্জ করা লাগতেছে না, বারবার ছোট ছোট অংশে করা লাগতেছে না। এজন্য উপরেরটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আর চিন্তা করে দেখো তো, নিচে যেটা আছে ওটা কি হবে? থেমে থেমে হবে, ছোট একটা অংশ হবে, একটা প্রাইমার ছুটে গেল, আরেকটা ছোট অংশ হবে, আরেকটা ছোট অংশ হবে। তাহলে দেখো তো, সে কি ল্যাগ করতেছে না? সে ল্যাগ বিহাইন্ড বলা হয়, যে সে প্রথম স্ট্র্যান্ডটার থেকে পিছনে পড়ে আছে। এজন্য এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখন চিন্তা করে দেখো তো, ল্যাগিং স্ট্র্যান্ডটা কি মূলত একটা স্ট্র্যান্ড, নাকি এখানের মধ্যে অসংখ্য স্ট্র্যান্ড আছে, ছোট ছোট অসংখ্য স্ট্র্যান্ড আছে? এই যে ছোট ছোট অসংখ্য স্ট্র্যান্ড আছে, এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। বুঝা যাচ্ছে? ওকাজাকি খণ্ড। এখন তোমার কাজটা কি করা দেখো তো, একটা স্ট্র্যান্ড তোমার কমপ্লিট, আরেকটা স্ট্র্যান্ড ফাঁকা, এগুলোকে জোড়া লাগাতে হবে না? লাগানোর জন্য যেটা ইউজ করা হয় ওটা হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে লাইগেজ এনজাইম দিয়ে তুমি এগুলো জোড়া লাগাই দিলা, তাহলে আলটিমেটলি তুমি পারফেক্ট ডিএনএটা পাইছো, দুইটা স্ট্র্যান্ড পেয়ে গেছো। এখন কিন্তু দুইটা স্ট্র্যান্ডের মধ্যে কেন একটাকে লিডিং স্ট্র্যান্ড বলতেছে, কেন আরেকটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলতেছে? ল্যাগিং স্ট্র্যান্ডের ছোট ছোট খণ্ডগুলো হচ্ছে ওকাজাকি খণ্ড, ঠিক আছে? এগুলাকে জোড়া লাগাতে আলটিমেটলি কি ফর্ম করতেছে? তোমার দুইটা স্ট্র্যান্ড ফর্ম করতেছে। আচ্ছা, এই এতটুকু বুঝলাম। তোমার লাইগেজ এনজাইম কি করতেছে, প্রাইমেজ কি করতেছে, তারপর হেলিকেজ কি করতেছে, আমরা তিনটা এনজাইমের কাজ করছি, এবং মোটামুটি স্ট্র্যান্ডটা কিভাবে আসতেছে, ল্যাগিং স্ট্র্যান্ড কি জিনিস, লিডিং স্ট্র্যান্ড কি জিনিস, ওকাজাকি খণ্ড কি জিনিস, এগুলো বুঝছি। এখন আমরা জাস্ট আর তিনটা টপিক নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে, তুমি চিন্তা করে দেখো, একদম বেসিক একটা কথা চিন্তা করো, তুমি হেলিকেজ ইউজ করে এটাকে খুলছো, একটা প্যাচ খুলছো হেলিকেজ ইউজ করে, ঠিক আছে?
এখন তুমি একদম চিন্তা করে দেখবা, হ্যাঁ, একটা কাপড়ের ব্যাগ নিবা, আমার হাতে এখন নাই, তোমরা বাসায় এটা নিজে নিজে করে দেখতে পারো। একটা কাপড়ের ব্যাগ নিয়ে, ঠিক আছে, ভারী কোনো ব্যাগ নিয়ে তুমি এক সাইড থেকে ঘুরাবা, ঠিক আছে, এক সাইড থেকে ঘুরাবা, বা বাসায় যদি থাকে, ঝুলন্ত কিছু থাকে, এটাকে ঘুরাবা। ঘুরানোর পরে দেখবা এটা কিছুক্ষণ একটা এক্সিস ধরে ঘুরতেছে, এভাবে একটা এক্সিস ধরে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঠিক আছে। এবং যদি দুইটা পাশাপাশি ঘুরন্ত বস্তু থাকে, এরা দেখবা তুমি যদি খুলে দাও, ঘুরানোর মাধ্যমে খুলে দাও, তখন দেখবা প্রথমে এরা খুলে এরকম দূরে সরে গেল, তারপর এরা আবার করে কি এভাবে এভাবে পেঁচায় যায় নিজেরা, মানে একদিক দিয়ে ঘুরতেছিল এতক্ষণ, তুমি এবার এটাকে সরাই দেওয়ার পরে দেখবা হচ্ছে কি কিছুক্ষণ সরে থাকার পরে নিজেরা আবার অন্য দিক দিয়ে ঘুরে নিজেরা এরকম করে পেঁচায় যাবে। তার মানে আমার মূল আইডিয়াটা হলো, তুমি যে এভাবে আলাদা করছো, এরাও কিছুক্ষণ পরে নিজেরা ঠিক অন্য দিক দিয়ে লেগে যাওয়ার একটা প্রবণতা আছে। তাহলে তোমার কি করা লাগবে, দুইটা স্ট্র্যান্ডটাকে আলাদা রাখা লাগবেই, নইলে তুমি কাজ করতে পারতেছো না। তুমি যে একটা প্রাইমার এসে বসাবা 5 প্রাইম প্রান্তে, ওর জন্য তো জায়গা নেই, তাহলে প্রাইমার বসাতে হলে আলাদা করে রাখা লাগবে, এটা ফার্স্ট সত্য। তাহলে তুমি করবা কি, এই যে এগুলাকে বলতেছি কি আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড, এতক্ষণ এগুলো ডাবল স্ট্র্যান্ড ছিল, এখন সিঙ্গেল স্ট্র্যান্ড। তুমি সিঙ্গেল স্ট্র্যান্ডের সঙ্গে একটা প্রোটিন বেঁধে দিবা। সিঙ্গেল স্ট্র্যান্ডের সঙ্গে যদি প্রোটিন বেঁধে দাও, তাহলে কি হবে, সিঙ্গেল স্ট্র্যান্ডটা কি ডাবল স্ট্র্যান্ডের সঙ্গে মিলে যেতে পারবে যদি প্রোটিন বেঁধে দিই? মিলে যেতে পারবে না। এই যে মিলে যেতে পারতেছে না, প্রোটিন বেঁধে দিলা, এটাকে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন তুমি চিন্তা করে দেখো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা আমি চিনলাম কি জিনিস। এখন আরেকটা প্রবলেম, তুমি চিন্তা করে দেখো, একটা প্যাচ খুলবা, তুমি যখন হেডফোনের প্যাচ লেগে যায়, হেডফোনের প্যাচ যখন খুলতে যাও, তুমি একটা অংশ যখন প্যাচটা খুলো, তুমি দেখবা হেডফোনের নিচের অংশটা আরও জোরে প্যাচ লেগে যায়। তার মানে তুমি যখন এই অংশটা খুলতেছো, তুমি দেখবা এই নিচের যে অংশটা আছে ওগুলো আরও জোরে প্যাচ লেগে গেছে। তোমার মূল কাজ ছিল ডিএনএর প্যাচ খোলা, কিন্তু একটা অংশ খুলতে গিয়ে পরের অংশটা আরও প্যাচ লেগে যাচ্ছে। তাহলে তুমি যে চিন্তা করো তো, এই টুইস্টটা যেন না হয়, এখানে একটা এনজাইম লাগবে যে এই যে প্যাচ লাগতেছে এটাকে রক্ষা করবে, যাতে প্যাচ না লাগে। ওই এনজাইমটাকে বলা হয়, তোমার বইয়ে দেখবা গাইরেজ। গাইরেজ একদম গায়রা দিবে, কোনো প্যাচ টেস নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে কি তোমার প্রোক্যারিয়ারদের এনজাইম। আর যারা তোমার ইউক্যারিয়ার মানে হচ্ছে প্রকৃত কোষ, তাদের ক্ষেত্রে আরেকটু ডেভেলপড একটা এনজাইম লাগে। এই গাইরেজটারই তোমার যখন ইউক্যারিওটে আসতেছে, এটাকে বলা হয় এপিআইসোমারেজ। এপিআইসোমারেজ বোঝা যাচ্ছে কোনটা কি করতেছে? তাহলে তোমাকে যদি এমসিকিউতে জিজ্ঞেস করা হয় যে এপিআইসোমারেজ কি করে, টুইস্টিং বন্ধ করে, শুরুতে যে প্রান্তে আছে দূরের প্রান্তে, ডিস্টাল প্রান্তে, ডিস্টাল মানে হচ্ছে দূরে, ডিস্টাল প্রান্তে টুইস্টিং বন্ধ করে। তোমাকে যদি জিজ্ঞেস করে লাইগেজ কি করে, তুমি বলতে পারবে না, ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগায়। তোমাকে যদি জিজ্ঞেস করে প্রাইমেজ কি করে, ডিএনএ রেপ্লিকেশনের প্রাইমারি কাজটা মানে হচ্ছে শুরু করে, এই যে ধরে ধরে এনে বসানোর কাজটা শুরু করে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, নামের মধ্যেই সবগুলো আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডে বাইন্ড করবে, যদি বাইন্ড করে তাহলে সে আর কারোর সাথে বাইন্ড করতে পারবে না, সিঙ্গেলই থাকবে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় হেলিকেজ কি করে, তুমি বলতে পারবা হেলিক্যাল স্ট্রাকচারটাকে ভেঙে দে, হেলিকেজ, ঠিক আছে। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রাইমারি আইডিয়া। মানে এখানের মধ্যেই তোমাদের মোটামুটি বিষয়টা চলে আসছে। এখানে আরেকটা জিনিস পড়তে পারো, রেপ্লিকেশন ফর্ক কি জিনিস। রেপ্লিকেশন ফর্ক কি শেপের হয়? ওয়াই শেপের। এটা কিছুই না, এই দেখো এখানে একটা ওয়াই তৈরি হয়েছে না, তুমি যখন একটা অংশ খুলে ফেলছো একটা ওয়াই তৈরি হয়েছে, এই ওয়াইটাকেই বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, যেখানের মধ্যে রেপ্লিকেশনটা হচ্ছে। এটাই এভাবে আলটিমেটলি ছোট ছোট অংশ রেপ্লিকেট হতে হতে পুরা ডিএনএটা রেপ্লিকেটেড হয়ে যায়। এই যে পুরা ডিএনএটা রেপ্লিকেটেড হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এবং এটার পরবর্তী স্টেপ হচ্ছে সেল ডিভিশনটা হয়ে গেল। এখন নেক্সট স্টেপ হচ্ছে কি, তোমার কি এই যে ডিএনএটা তুমি রেপ্লিকেট করছো, এখান থেকে প্রোটিনটার কোডটা নিয়ে আসতে হবে, মানে কি রান্না করবা ওটার কোডটা এখান থেকে লিখে নিয়ে আসতে হবে। এই লেখার কাজটা করে হচ্ছে এমআরএনএ, এই যে ট্রান্সফার অফ স্ক্রিপ্ট, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ঠিক আছে। এবং আমরা ট্রান্সক্রিপশনে আসবো, এরপরে এখান থেকে কিভাবে প্রোটিন তৈরি করে ট্রান্সলেশন, ওটাও পড়বো। আজকের জন্য এই এতটুকু।